জামিনে মুক্ত হয়ে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা। নির্বাচনের আগে চট্টগ্রামে বেড়েছে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা। আমরা যারা ব্যবসা করতেছি ওদের এরকম যদি থ্রেট আসতে থাকে তাহলে তারা তো এক পর্যায়ে আপনার বিনিয়োগটাই বন্ধ করে দেবে। ভয়ভীতির মাধ্যমে আদায় করা যায়, আমি আলটিমেটাম দিয়ে গেলাম চাঁদা দাও, না হলে তোমার জীবন নিয়ে নেওয়া হবে। আর এরকম হত্যাকাণ্ড তো হচ্ছে। ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপে বাংলাদেশি ব্যবসায়ীরা। আমদানি নির্ভরতা না কমায় সংকটে সুতা শিল্প। সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত, আহত 10 জনকে হাসপাতালে ভর্তি। লিজের উড়োজাহাজে ভর করে রুট বাড়ানোর চেষ্টায় বিমান, পিছিয়ে নেই বেসরকারি এয়ারলাইন্স। বাড়তি কর বড় চ্যালেঞ্জ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। দেশের বিভিন্ন প্রান্তে আজ থেকে নিয়োজিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের 56 পর্যবেক্ষক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে উদ্বোধনী অনুষ্ঠান। আর সে খবর জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। লিমন, উদ্বোধনী অনুষ্ঠান কখন শুরু হয়ে গেছে আর অনুষ্ঠানে কি বক্তব্য দিলেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা? ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক যে মিশন, সেই মিশনের উপপ্রধান ইন্তা লাসে উনি কিছুক্ষণ আগে এই যে মাঠ পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষকরা আজ থেকে নামছেন সেটির উদ্বোধন করলেন। সেই উদ্বোধনী আয়োজনটা যেমন একই সঙ্গে এক ধরনের গণমাধ্যমকে অবহিত করার ব্যাপারটি যেমন ছিল, একই সঙ্গে যারা আজ থেকে মাঠে নামছেন ইউরোপের বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা তাদেরও গাইডলাইন অর্থাৎ দিক নির্দেশনামূলক ছিল সেই উদ্বোধনী পর্বটি। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এই ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষক মিশনের যে লোগো সম্বলিত এই গাড়িগুলো কিন্তু এখন এই রাজধানীর যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেখান থেকে বের হয়ে যাচ্ছে, যেটি আমাদেরকে এই আজকের ব্রিফিংয়ে জানানো হলো, যেটি আগেও বলা হয়েছিল যে এই আজকে শনিবার আজকে থেকে সারা দেশে 56 জন পর্যবেক্ষক তারা একদম মাঠ পর্যায়ে চলে যাবে এবং তারা মূলত নির্বাচন পূর্ব যে প্রস্তুতি, এই প্রস্তুতির বিষয়ে কিন্তু তথ্য সংগ্রহ করবে বা পর্যবেক্ষণ করবে এবং তারা সেখান থেকে যেটি পাচ্ছে সেটি তাদের কোর টিমকে অবহিত করবে। এবং এই যে 56 জন আজ থেকে মাঠে নামছে, এর বাইরেও আরও স্বল্পমেয়াদী কিছু যে সদস্য তারাও আসবে। এরা মূলত দীর্ঘমেয়াদী সদস্য। সব মিলিয়ে এই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষণ মিশন, যেটি এই শুধুমাত্র এই 2026 সালের এই নির্বাচনকে সামনে রেখে যে মিশনটি স্থাপিত হয়েছে, সেই মিশনের প্রায় 200 জন পর্যবেক্ষক এই যে আসন্ন 2026 সালের অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারা পর্যবেক্ষণ করবেন। এই উদ্বোধনী আয়োজনে আমরা দেখছি ইন্তা লাসে, যিনি এই মিশনের ডেপুটি প্রধান, তিনি বলেছেন যে এই নির্বাচন এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আমরা প্রশ্ন করেছিলাম কেন তার কাছে গেল 12টি নির্বাচনের চেয়ে এটিকে ঐতিহাসিক মনে হচ্ছে, তখন তিনি উত্তরে বলেছেন যে এটা সারা পৃথিবীর সবাই জানে যে 2024 সালে কি ঘটেছে। অর্থাৎ এই যে একটা বড় পরিবর্তনের পর এই নির্বাচন নিয়ে যেমন দেশের মানুষের একটা বিরাট আগ্রহ আছে, সেইভাবে আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটা বড় আগ্রহ আছে এবং তারা কিন্তু বলা যায় যে 2008 সালের পর আর কোনো নির্বাচন পর্যবেক্ষণে আসেননি। এর আগের সংবাদ সম্মেলনে তারা বলেছিল যে সেই নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হয়নি। কিভাবে তারা কাজ করবেন এই ব্যাপারে আমরা প্রশ্ন করেছি। তারা বলছেন যে তারা এখানে পর্যবেক্ষণ করবে কিন্তু হস্তক্ষেপ করবে না এবং তারা যা পাচ্ছেন এর মূলত যে প্রতিবেদনটি হবে সব মিলিয়ে তাদের বিচার বিশ্লেষণ শেষে সেটি নির্বাচনের 2 দিন পর জানাবে এবং ভবিষ্যতে যে ত্রুটি বিচ্যুতি তারা যদি কিছু পায় সেইগুলো যাতে শুধরাতে পারে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যাতে উন্নত হতে পারে, এই বিষয়ক রিপোর্টটি এই নির্বাচনেরও 2 মাস পর তারা কিন্তু প্রকাশ করবে। এইখানে যেটি আমরা তাদেরকে প্রশ্ন করেছি যে তারা আসলে এই নির্বাচনের মাঠে কি দেখবে, তারা বলেছে যে এই নির্বাচনটি মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ একটি ব্যাপার এবং এটি কার্যতই যেই স্থানীয় বা অভ্যন্তরীণ আইনে অনুষ্ঠিত হচ্ছে, এই আইন কতটা মানা হচ্ছে সেটি যেমন তারা দেখবে, একই সঙ্গে তারা দেখবে যে আন্তর্জাতিক
মানদণ্ডে এই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হচ্ছে সেটি তারা বলেছে। অসঙ্গতির ব্যাপারে আমরা তাদেরকে যখন জানতে চেয়েছি তারা বলেছে যে পৃথিবীর এমন কোনো নির্বাচন নেই যেটি একদম শতভাগ সুন্দর হয় বা শতভাগ সঠিক হয়। সেই জায়গা আজহার লিমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। নির্বাচনের আগে চট্টগ্রামে বেড়েছে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা। আতঙ্কে ব্যবসায়ীরা। আবাসন খাত, ঝুট ব্যবসা, বালুমহাল থেকে শুরু করে বড় বাণিজ্য কেন্দ্র কোনো কিছুই বাদ যাচ্ছে না। সম্প্রতি গুলি, হামলা ও হত্যার উৎকণ্ঠা আরও বেড়েছে। আর ব্যবসায়ীদের অভিযোগ, গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অগ্রগতি না থাকায় আরও বেপরোয়া হয়ে উঠছে সন্ত্রাসীরা। আরও জানিয়েছেন হাজারা শিউলি। নগরীর চন্দনপুরা এলাকা। ভোরের আলো ফোটার আগেই দুর্বৃত্তদের গুলিতে কেঁপে উঠে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসভবন। গত 2 জানুয়ারি ভোরের আলোয় কয়েক রাউন্ড গুলি ছুড়ে একটি সাদা মাইক্রোবাসে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, বিদেশে পলাতক সন্ত্রাসী বড় সাজ্জাদের নামে বিদেশির নম্বর থেকে 10 কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় ভয় দেখাতেই এই হামলা। একই কায়দায় গেল বছরের জানুয়ারিতে হাটহাজারীতে এক ইটভাটা ও আবাসন ব্যবসায়ীর বাড়িতেও দিনে দুপুরে গুলি চালানো হয়। কয়েকদিন আগে নগরীর হামজারবাগে একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি ও 3 শ্রমিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। একই থানায় 2 স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে লুট করা হয় প্রায় 350 ভরি স্বর্ণ। সবশেষ কালুরঘাটে বিএডিসি কার্যালয়ে ঢুকে টেন্ডার বাগিয়ে নিতে কর্মচারীদের হত্যার হুমকির অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনকে ঘিরে খাতভিত্তিক প্রকাশ্য ও নীরব চাঁদাবাজি বেড়েছে। চাঁদার লেভেলটা আসলে কয়েক পর্যায়ে আছে। কোনোটা দেখা যায় দোকানে চাঁদাবাজি, কোনোটা আপনার জুট নিয়ে চাঁদাবাজি, কোনোটা ওই যে আপনার কনস্ট্রাকশন নিয়ে চাঁদাবাজি, এই টাইপের চাঁদাবাজি কিছু থাকে। আর কিছু ব্যবসায়ীদেরকে তো হয়রানি আছেই। আমরা যারা ব্যবসা করতেছি ওদের এরকম যদি থ্রেট আসতে থাকে তাহলে তারা তো এক পর্যায়ে আপনার বিনিয়োগটাই বন্ধ করে দেবে। বিদেশ থেকে টেলিফোন আসছে, এটা তো দেখছেনই। তারপরে এখানে আবার হুমকি দিচ্ছে, আবার বাইরে গুলি করে চলে যাচ্ছে। হুমকি দেওয়ার পর আপনার জানালায় গুলি করে চলে যাচ্ছে। ভয়ভীতির মাধ্যমে আদায় করা যায়। আমি আলটিমেটাম দিয়ে গেলাম, চাঁদা দাও, না হলে তোমার জীবন নিয়ে নেওয়া হবে। আর এরকম হত্যাকাণ্ড তো হচ্ছে। সম্প্রতি ফটিকছড়িতে ঝুট ব্যবসা নিয়ে বিরোধে গুলিতে নিহত হন জামাত কর্মী জামাল। প্রায় কাছাকাছি সময়ে ছিনতাইকারীর হাতে হাটহাজারী ও বন্দর থানায় প্রাণ হারান আরও 2 জন। আবাসন খাতের উদ্যোক্তারা বলছেন, আগে চাঁদাবাজি ছিল নিয়ন্ত্রিত, এখন তা হয়ে উঠেছে বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন। অনেক ব্যবসায়ী আছেন কিছু বিষয় হাইড করে যাচ্ছেন যে আমি এটা ফলাও করলে হয়তো আমার ব্যবসার ক্ষতি হবে, সেই জন্য নিজেরাই নেগোসিয়েশন করে নিয়ে যাচ্ছেন। আবার অনেকে আছে পলিটিক্যাল সাপোর্ট ইউজ করে চাঁদাবাজিটাকে কন্ট্রোল করতেছেন। যে যেভাবে পারতেছে তার ব্যবসাকে রক্ষা করার জন্য তিনি বিষয়টাকে নেগোসিয়েশন করে চলতেছে। ব্যবসায়ীরা অভিযোগ করছেন, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে আবারও সক্রিয় হচ্ছে। এতে নিরাপত্তা ও বিনিয়োগ দুইই হুমকির মুখে পড়ছে। পুলিশ কর্মকর্তারা এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে। চলতি জানুয়ারির প্রথম 13 দিনে গ্রেফতার করা হয়েছে 14 জন শীর্ষ সন্ত্রাসী, 201 জন ছিনতাইকারী এবং 33 জন চাঁদাবাজ। নির্বাচনের আগে চট্টগ্রামে বাড়তে থাকা এই সন্ত্রাস ও চাঁদাবাজি ব্যবসা বাণিজ্য সহ সাধারণ মানুষকে জীবনকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। আকাশপথে যাত্রী বাড়ছে, কিন্তু বাজার দখলে এখনও পিছিয়ে দেশীয় এয়ারলাইন্স। এবার বিদেশি এয়ারলাইন্সকে টক্কর দিতে পাল্টা কৌশল সাজাচ্ছে বাংলাদেশের 4টি এয়ারলাইন্স। বৈশ্বিক বিমান সংকট, লিজ জট আর উচ্চ অপারেশন খরচের মধ্যেও ফ্লাইট বাড়ানো এবং নতুন রুট চালুর ঘোষণা। নতুন বছরের শুরুতে কি এবার বদলাতে যাচ্ছে দেশের অ্যাভিয়েশন বাস্তবতা? এ নিয়ে আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক।
দেশের মোট আন্তর্জাতিক যাত্রীর প্রায় ৮০% বহন করে বিদেশি ৩৭টি এয়ারলাইন্স। সেখানে দেশীয়দের দখলে মাত্র ২০%। এই অসম প্রতিযোগিতার চিত্র বদলাতে চায় দেশের এয়ারলাইন্সগুলো। বৈশ্বিক বিমান ও লিজ সংকট, ডেলিভারি জটের মধ্যেও নিজেদের ফ্লিট বাড়ানোর ও নতুন রুট খোলার প্রস্তুতি নিচ্ছে দেশীয় 4টি এয়ারলাইন্স। বর্তমানে ১৯টি উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন বছরে পূর্ব এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রুট সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটির। পাশাপাশি অনুমোদন মিলেছে কলম্বো, বাহরাইন ও সিডনি রুটে। করাচি ফ্লাইট শুরু হলেও উড়োজাহাজ সংকটে ম্যানচেস্টার রুটে অপারেশন বন্ধ হচ্ছে। আর এই সংকট কাটাতে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10, 2টি 787-9 এবং 4টি 737-800 সিরিজ, যা বহরে আসবে 2035 সাল নাগাদ। তাই আপাতত ভরসা লিজে। বোয়িং থেকে সর্বমোট 14টা এয়ারক্রাফট ক্রয় করব। এর মধ্যে 4টা হচ্ছে 737 ম্যাক্স আর 10টা হবে 787। আশা করতেছি যখন আমাদের নতুন এয়ারক্রাফটগুলো আসবে তখন আমাদের রুট বাড়বে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রুটে আরও শক্ত হচ্ছে ইউএস বাংলা। জেদ্দা ও রিয়াদের পরে বছরেই পরিকল্পনা মদিনা ও দামাম রুট চালুর। লক্ষ্য আছে 2026-এর শেষে লন্ডন ও রোম ফ্লাইট চালুর। বহরে যুক্ত হয়েছে 3টি এয়ারবাস A330-300। পরিকল্পনা রয়েছে আরও 4 থেকে 5টি এয়ারবাস ও বোয়িং 737-800 যুক্ত করার। ঢাকা টু মদিনা রুটে আমাদের অলরেডি আমরা পরিকল্পনা সাজাচ্ছি। হয়তো খুব শীঘ্রই আমাদের প্ল্যান আছে যে আমরা ঢাকা মদিনা রুটে ফ্লাইট পরিচালনার ডিক্লারেশনটা আমরা দিয়ে দিব। সাথে সাথে আমাদের ডেস্টিনেশন যেটা আমরা দাম্মাম নিয়ে কাজ করছি, লন্ডন এবং ঢাকা টু রোম, এই দুইটা রুটকে নিয়ে আমরা প্ল্যান করছি এবং 2028 নাগাদ আমাদের প্ল্যান আছে ঢাকা টরন্টো এবং নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করার। শুরুর মাত্র 3 বছরে প্রথমবারের মতো আন্তর্জাতিক রুটে ডানা মেলছে এয়ার অ্যাস্ট্রা। চীনের কুনমিং, হংকং, সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি ও শারজা, এই 6টি শহরে ফ্রিকোয়েন্সি বাড়ানোর অনুমোদন পেয়েছে তারা। প্রাথমিকভাবে বোয়িং 737 ও এয়ারবাস A320 দিয়ে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করতে চায় এয়ার অ্যাস্ট্রা। এই আবেদনটা আমরা 5টা দেশের জন্য করেছি এখন পর্যন্ত। এই 5টা দেশে 7টা ডেস্টিনেশন আছে সব মিলিয়ে। আমরা এর মধ্যে থেকে 4টাকে আগে প্রায়োরিটি দিব। রেগুলেটরি অথরিটির পলিসি, গভর্নমেন্টের পলিসি, এই পলিসিগুলোতে একটা ইন্ডাস্ট্রির ব্যবসার জন্য কোহেসিভ হতে হয়। সো আমাদের পলিসির জায়গাতে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের বা আপডেট করার প্রয়োজন আছে। নভোএরো ন্যারোবডি 737 ও A320 লিজে নিয়ে রিজিওনাল রুট সম্প্রসারণে এগোচ্ছে। 2026 সাল থেকে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই ও শারজা রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এয়ারলাইনটি। ভবিষ্যতে কুয়ালালামপুর ও মাস্কট যুক্ত করার পরিকল্পনা রয়েছে। গত বছর লাস্ট কোয়ার্টার মানে অক্টোবর নভেম্বরের প্ল্যান ছিল, যেটা আমরা এয়ারক্রাফট পাইনি, যার ফলে এইটা আমরা এখন 2026-এর সেকেন্ড কোয়ার্টার, যেটা 26-এর সেকেন্ড কোয়ার্টারে আমরা আশাবাদী যে আমরা করতে পারব। তবে অপারেশন ও সার্ভিসে অতিরিক্ত কর ও চার্জ দেশীয় এয়ারলাইন্সগুলোর বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করেন সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান। এভিয়েশন ইন্ডাস্ট্রিকে যদি আমরা ফ্লারিশ করতে হয়, গভর্নমেন্টকে কিন্তু এখানে অনেক নজর দিতে হবে। তো এই গভর্নমেন্টের সাথে এয়ারলাইন্সের যে সম্পর্কটা করার দায়িত্বটা হচ্ছে সিভিল এভিয়েশনের। তো এখানে 3 পক্ষেরই একটা যৌথ উদ্যোগ যদি হয় তাহলে কিন্তু এয়ারলাইন্স সাস্টেন করতে পারবে। 2026 সালে দেশীয় 4 এয়ারলাইন্সেরই পরিকল্পনা যাত্রী সেবা উন্নত ও আরও বর্ধিত করার। তবে পরিকল্পনা থাকলেও দেশের অ্যাভিয়েশন খাতের যে বেড়াজাল রয়েছে সেই বেড়াজালে আটকা এই খাতটি। সংশ্লিষ্টরা বলছেন নতুন নির্বাচিত সরকার এই খাতকে সম্প্রসারণের উদ্যোগ নিলে অন্যান্য যে খাত থেকে রাজস্ব আসছে সেই একইভাবে এই খাত থেকেও রাজস্ব আয় সম্ভব। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠে সরগরম ফরিদপুর। এর মধ্যে ফরিদপুর 1 আসন রাজবাড়ী, মাগুরা, নড়াইল ও গোপালগঞ্জের সীমানা বেষ্টিত হওয়ায় এই আসনে বাড়তি মনোযোগ এখানকার ভোটারদের। 3 উপজেলা ও 3 পৌরসভা নিয়ে গঠিত মধুমতি তীরের ভোটারদের প্রত্যাশাও অনেক। কৃষি বাণিজ্য নির্ভর এবং এই সংসদীয় আসনের হালচাল জানাতে ফরিদপুরের বোয়ালমারী থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ফরিদপুরে আছেন, নির্বাচনী পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর ফরিদপুরের মানুষদের আশা প্রত্যাশাগুলো জানতে চাইছি আপনার কাছ থেকে।
মাগুরা, আপনি যেমনটি বলছিলেন যে এই ফরিদপুরের এক আসন যেটি বোয়ালমারী এবং মধুখালী ও আলফাডাঙ্গা মিলে এখানে মূলত 3টি উপজেলা এবং 3টি পৌরসভা রয়েছে। এই আসনের বৈশিষ্ট্য যেটি হলো 4টি জেলাকে ঘিরে মূলত এই আসনটি, এবং এই জন্য ভোটারদের প্রত্যাশা একটু বাড়তি। এই কারণেই আমরা এই সকাল থেকে ঘুরেছি, কিন্তু আমরা এখন এই মুহূর্তে বোয়ালমারীর যে চৌরাস্তা মোড় সেখানে রয়েছে। এখানকার যারা ভোটার রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, এবং আমরা পথে প্রান্তরে এই আসনের সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখানে মূলত একটি কৃষি বাণিজ্য নির্ভর, যেহেতু ফরিদপুরে আপনি জানেন যে পাটের একটি চাহিদা রয়েছে এবং বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপাদন এই এলাকা হয়, এবং এই এক আসনে অর্থাৎ সংসদীয় এক আসনে এখানে 3টি পাটকল রয়েছে, একটি চিনি কলও রয়েছে। এগুলো নিয়ে এখানকার মানুষের একটি আগ্রহের জায়গা রয়েছে, এবং এই যে পাটকলগুলো যেহেতু সাম্প্রতিক সময়ে পাটের যে সামগ্রিক অবস্থা সেটি অবনত হয়, এখানেও তার প্রভাব পড়েছে। তারা বলছেন যে এখানে যারা নির্বাচিত হবেন তাদের প্রত্যাশা তারা আসলে এই পাট শিল্পের দিকে নজর দিবেন, এবং যেহেতু একটি চিনিকল রয়েছে, চিনিকলের অবস্থা তারা বলছেন খুব রুগ্ন, এবং সেই জায়গা থেকে বলছেন যারা এই চিনি শিল্পের দিকে অর্থাৎ আখ শিল্প, যেহেতু কৃষি নির্ভর এলাকা এই সংসদীয় আসন 1 যেটি রয়েছে ফরিদপুরের, সেই জায়গা থেকে তারা এখানেও গুরুত্ব দিবেন বলে প্রত্যাশা করছেন যারা ভোটাররা আছেন। এবং এর বাইরে যেহেতু 22 তারিখ থেকে প্রচার প্রচারণা শুরু, সেভাবে যারা সাধারণ ভোটারের সাথে কথা বলেছি তারা বলছেন যে খুব বেশি যে নির্বাচনী প্রচার প্রচারণা এখানে তারা তাদের চোখে পড়েনি। কিন্তু এবং গণভোট প্রসঙ্গে এখানে বিষয় আসছে, তারা বলছেন যে গণভোটের যে প্রচার প্রচারণা সেটিও খুব যে বেশি দৃশ্যমান নয়, যদিও উপজেলা পর্যায় থেকে উপজেলা অফিস থেকে তারা প্রচার প্রচারণার কথা শুনছেন, কিন্তু সেটি দৃশ্যমান পর্যায়ে নয় বলে এখানকার ভোটাররা দাবি করছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে মূলত 197টা ভোট কেন্দ্র এখানে রয়েছে এই ফরিদপুর এক আসনে, এবং 5,10,000-এর বেশি ভোটার এই আসনে রয়েছেন, এবং তাদের প্রত্যাশা যে এখানে যারাই নির্বাচিত হবেন তারা এখানকার কৃষি উন্নয়নে, যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা, এবং আপনি জানেন যে মধুমতি তীরের এই যে ভোটাররা রয়েছে এখানে নদীর নাব্যতা রয়েছে, এবং এই নদীর পানির সাথে অর্থাৎ এই নাব্যতার সাথে এখানে কৃষির একটি গভীর সম্পর্ক রয়েছে, এবং এখানকার ফলনও অনেকটা এই পানির নাব্যতার উপর নির্ভর করে। সেই জায়গা থেকে তারা প্রত্যাশা করছেন যে কৃষির দিকে মূলত এখানে নজর দেবেন। এবং এখানে আরেকটি বড় সমস্যা বেকার সমস্যা রয়েছে। যারা নির্বাচিত আসবেন তারা বলছেন যে এখানে যদি শিল্প কারখানা নিয়ে আসা যায় এবং ভারী শিল্প যদি এখানে নিয়ে আসা যায় তাহলে এখানকার মানুষের আরও জীবনমান উন্নয়ন হবে, এবং ভোটারদের কাছে তারা আগামী যারাই নির্বাচন হয় তাদেরকে একটি সৎ যোগ্য প্রার্থী তারা চাচ্ছেন, সেই জায়গায় চালাচ্ছেন। আজকাল সারাদিন আমরা ফরিদপুরের এই যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে আমরা ঘুরবো, এখানকার মানুষের সাথে কথা বলবো, এবং এ নিয়ে ফরিদপুরের রাজনীতিবিদ এবং যারা সুধী সমাজের মানুষজন আছে তাদের সাথে আমরা কথা বলবো বিকেল 4:30টায়। এ নিয়ে আমাদের ভোটের ইশতেহার যে অনুষ্ঠানটি সেটি দেখার আমন্ত্রণ রইল। জাতীয় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের বিরুদ্ধে চলছে 8ম দিনের শুনানি। আর সেখানে আছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আজ 8ম দিনের শুনানি, আপিল শুনানি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? লাইবা, আপনি জানাচ্ছিলেন আজ 8ম দিনের মতো কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্ত রয়েছে সেটির বিরুদ্ধে আপিল করার, এবং সেই আপিলের নিষ্পত্তির কিন্তু আজ 8ম দিন। এবং তার সাথে জানিয়ে রাখতে চাই আজ 511 থেকে শুরু করে 600 পর্যন্ত যে ক্রমিক নম্বরগুলো রয়েছে, অর্থাৎ 511 থেকে 610 নম্বর ক্রমিক নম্বর পর্যন্ত যে আপিলগুলো রয়েছে সেগুলোর নিষ্পত্তি করা হবে, এবং সকাল 10টা থেকে শুরু হয়েছে সেই নিষ্পত্তির কাজ। এবং তার সাথে সাথে লাইবা জানিয়ে রাখতে চাই গতকাল অর্থাৎ 7ম দিনে 481 থেকে 510 নম্বর যে ক্রমিক আপিলগুলো ছিল সেগুলোর আপিল নিষ্পত্তি করা হয়েছে, এবং তাছাড়াও অপেক্ষমান 13টি অর্থাৎ মোট 43টি আপিলের নিষ্পত্তি করেছে ইসি, এবং সেক্ষেত্রে 18টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং 17টি নামঞ্জুর করা হয়। এর পাশাপাশি 4টি আপিল আরও নামঞ্জুর করা হয়েছে এবং অপেক্ষমান রয়েছে 4টি। অর্থাৎ মোটা দাগে আসলে বলা যায় যে আপিলগুলো আছে আমরা প্রথম দিকে কিন্তু দেখেছি অধিকাংশই সেগুলো নিষ্পত্তি হয়ে মঞ্জুর হতে, কিন্তু যত সময় গড়াচ্ছে নামঞ্জুরের সংখ্যাটি কিন্তু বাড়ছে। এবং তার সাথে জানিয়ে রাখতে চাই আজ 511 নম্বর যে ক্রমিকটি রয়েছে সেই 511 নম্বর ক্রমিকটি কিন্তু হাসনাত আবদুল্লাহর যে আসনটি রয়েছে অর্থাৎ এনসিপির পক্ষ থেকে, এবং তার পাশাপাশি জামায়াতে ইসলামের সাথে যে জোটটি রয়েছে সেই জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহর সেই আসনটির নিয়ে কিন্তু তার করা আপিলটির নিষ্পত্তি শুনানি কিন্তু বর্তমানে চলছে, এবং সেই শুনানি আমরা হয়তোবা এর পরের আপনাদেরকে এ নিয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। তবে
আজ যে অপেক্ষমান আপিলগুলো রয়েছে এবং তার পাশাপাশি আমরা কিন্তু আশা করছি যে 40টির বেশি আপিল আজ নিষ্পত্তি করা হবে নির্বাচন কমিশনে। লাইবা। আগারগাঁও নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সুলতানা স্বর্ণা। ভারতের বাণিজ্য নীতির কড়াকড়িতে চাপের মুখে বাংলাদেশের ব্যবসায়ীরা। বিভিন্ন বিধি নিষেধে টানা 6 মাস ধরে ভারতে বাংলাদেশের রপ্তানি নিম্নমুখী। এদিকে আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা কমাতে না পারায় গভীর হচ্ছে সংকট। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের সুতা শিল্প। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। বাংলাদেশ ভারতের 1.5 দশকের ঘনিষ্ঠতা এখন রূপ নিয়েছে কূটনৈতিক টানাপোড়েনে। পুশিন দেশবিরোধী প্রচারণা, মোস্তাফিজ ইস্যু, সীমান্ত থেকে দূতাবাসে ছড়িয়েছে অবিশ্বাসের ঢেউ। রাজনৈতিক সেই উত্তাপের প্রভাব দ্বিপক্ষীয় বাণিজ্যেও স্পষ্ট। ভারতের বিধিনিষেধে দেশটিতে বাংলাদেশে পণ্য রপ্তানিতে পড়েছে নেতিবাচক প্রভাব। চলতি অর্থবছরে প্রথম 5 মাসে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে 6.5% বেশি। সবচেয়ে বেশি ধরাশায়ী তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং পাট ও পাটজাত পণ্য। বাংলাদেশে গত 2-3 বছরে নানা রকমের ফ্যাসিলিটি এক্সপোর্টের যা ছিল সবই কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। তো আমরা কি এখন নতুন এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে, IMF এর দোহাই দিয়ে আমাদের সবকিছু প্রত্যাহার করে নিলে তো আলটিমেটলি আমার রপ্তানি খাদ্য ক্ষতিগ্রস্ত হবে। ট্রাক যাওয়া আসার সংখ্যা, বিশেষ করে এক্সপোর্ট করা বা ইম্পোর্টের যে ব্যাপারটা, সেখানে বাংলাদেশ থেকে সেখানে মাত্র এখন 80 থেকে 90টা ট্রাক যাচ্ছে ভারত। একদিকে ভারতে রপ্তানি কমলেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে পারছে না বাংলাদেশ। নিত্য প্রয়োজনীয় ভোগপণ্যের পাশাপাশি জ্বালানি থেকে সুতা সব ক্ষেত্রে আগে চেয়ে বেড়েছে ভারত নির্ভরতা। আমদানি তথ্য বলছে গত 3 বছরে ধারাবাহিকভাবে বেড়েছে কটন সুতার আমদানি। 2022-23 অর্থ বছরে $93.5 কোটি 22 কোটি কেজি সুতা আমদানি হয়। পরবর্তী 2 অর্থ বছরে চলমান ছিল সেই ধারাবাহিকতা। এসব সুতার বেশিরভাগই আমদানি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। ভারতের আগ্রাসী বাণিজ্য কৌশলের কাছে সবচেয়ে বেশি ধরাশায়ী বাংলাদেশের স্পিন মিলগুলো। ব্যবসায়ীরা বলছেন ভারতের যে নীতিমালা তার বিপরীতে পাল্টা কৌশল আরোপ করা না গেলে ধ্বংসের মুখে পড়বে 70,000 কোটি টাকার এই শিল্প। আমার দেশের সুতার কস্টিং $3, তারও সুতার কস্টিং $3, বাট সে বাংলাদেশের বাজারে $2.70 থেকে $2.50 সুতা বিক্রি করতেছে। এই যে গ্যাপ অ্যামাউন্টটা তাদের গভর্নমেন্ট বিভিন্ন রকম সাবসিডি, রোড ট্যাপ, ব্যাট রিফান্ড, ক্যাপিটাল সাবসিডি, স্যালারি সাবসিডি এগুলো দেওয়ার কারণে তারা পাচ্ছে। আমাদেরকে সমপরিমাণ ইনসেন্টিভ দেওয়া হোক, যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ডে যাতে আমরা পণ্যটা বিক্রি করতে পারি, অথবা বিদেশ থেকে যেই ট্যাক্স মুক্ত যেই ধরনের পণ্য আসতেছে বাংলাদেশ, তার উপরে কোনো রকম সেফগার্ড ডিউটি বা এন্টি ডাম্পিং দেওয়া যায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে ভারতের বাজার দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাজনৈতিক বিষয়ের সঙ্গে অর্থনীতিকে মিলিয়ে ফেলা উচিত হবে না। উভয় দেশের ভিতরে স্থলবন্দর কেন্দ্রিক বন্ধ হয়ে যাওয়াটা, এটা যতটা না ভারতের দুশ্চিন্তা, তার থেকে অনেক বেশি এটা বাংলাদেশের জন্য। আমি মনে করি যে বাংলাদেশের দিক থেকে, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে রাজনৈতিক কোনো বিবেচনাতেই যাতে অর্থনৈতিক বিষয়গুলো যাতে কোনো বাধাগ্রস্ত না হয়, এটি নিশ্চিত করা দরকার। আগামীতে নির্বাচিত সরকার পার্শ্ববর্তী দেশের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে যৌক্তিক আচরণ করবে বলে প্রত্যাশা সিপিডির। ভারতের সাথে আমাদের ভবিষ্যৎ যে সম্পর্ক, যেটা নতুন সরকার আসতে যাচ্ছেন, তাদের কাছেও সেই বিষয়টা যেন গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। এখন বাণিজ্যে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে। আবার স্বাগত এখন বাণিজ্যে। এবারে জানাবো খেলার খবর। বিপিএল এ মাঝপথে অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে বিপিএল এর বাকি সময় দলের নেতৃত্ব দেবেন লিটন। মিরপুরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে দলের কোচ মিকি আর্থার বলেন, বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান এবং ড্রেসিং রুমে তার প্রভাবের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
চলতি বিপিএলে প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষের দিকে, তবে তারকায় ঠাসা দল নিয়ে পরিষ্কার ফেভারিট হিসেবে আসর শুরু করলেও এখন পর্যন্ত প্লে অফের খেলা নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। আর সবশেষ 3 ম্যাচে টানা হারের পর রংপুর আছে পয়েন্ট তালিকার 4-এ। নিজেদের ঢাকা পর্ব শুরুর আগে তাই তো বড় পরিবর্তনের ঘোষণা দলটির। বিপিএলে নুরুল হাসান সুহান নয়, দলের নেতৃত্ব দেবেন এবার লিটন দাস। এবারের বিপিএলে 8 ম্যাচের 6 ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 30 রান করেছেন নুরুল হাসান সোহান। দলটির কোচ মিকি আর্থার জানিয়েছেন, নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতেই নিজ থেকে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন এই উইকেট কিপার ব্যাটার। He put team before his own personal ambition, but he feels that he wanted to give himself the best chance of performing for this franchise. I love the way Liton approaches his cricket. He's very aggressive. His mindset's perfect. He's a leader that everybody follows. টি-20 ক্যারিয়ারে 40-এরও বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন দাস অবশ্য বিপিএলের মাঝপথে দায়িত্ব পেলেও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যদিও এই আসরে 8 ম্যাচে মাত্র 162 রান করেছেন তিনি, যার মধ্যে সবচেয়ে বড় ইনিংস ছিল 47 রানের। আমি যে নিজের প্রতি যে এক্সপেকটেশন রাখি, সবাই যে এক্সপেকটেশন রাখে, ওই জিনিসটা এখনো ফুলফিল করতে পারিনি, বাট কমতি কখনোই ছিল না। চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। শনিবার দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নতুন কাপ্তানে ভাগ্য ফেরাতে পারবে রংপুর, সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফ রওশন, এখন। আর এই ছিল এখন বাণিজ্যের। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।